जय श्री कृष्ण प्रिय छात्र छात्रीरा তোমাদের সবাইকে আবার একবার নতুন একটি ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা আবার একটা সাজেশন সেট দেখে নেব যেগুলো পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের সাজেশন সেটের প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো দেখো প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে CCXXVI কে হিন্দু আরবিক সংখ্যায় লিখলে হয়। আমরা জানি এই ধরনের সংখ্যাগুলোকে আমাদের বলা হয় রোমান সংখ্যা বলা হয়। এই ধরনের রেখাগুলোকে আমাদের কি বলে, এই ধরনের লেখাগুলোকে আমাদের রোমান সংখ্যা বলা হয়। তাহলে আমরা রোমান সংখ্যা থেকে এইভাবে লেখাগুলোকে বলা হয় হিন্দু আরবিক সংখ্যা। তাহলে পরীক্ষায় রোমান থেকে হিন্দু আরবিকে করতে বলতে পারে, বা কখনো এইভাবে হিন্দু আরবিক থাকবে সেগুলোকে রোমান সংখ্যায় লিখতে হতে পারে। তাহলে আমাদের এখানে কি রয়েছে দেখো, CCXXVI রয়েছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকে রোমান সংখ্যা লেখার জন্য আমাদের প্রত্যেকটার মান আমাদের জেনে রাখতে হবে। কি না, আমাদের আই এর মান হচ্ছে 1, ভি মানে হচ্ছে 5, এক্স মানে হচ্ছে আমাদের 10, এল মানে 50, সি মানে 100, ডি মানে 500, আর এম মানে হচ্ছে আমাদের 1000। এই সাংকেতিক চিহ্নগুলো আমাদের কি রাখতে হবে, জেনে রাখতে হবে। তাহলে এখানে পরপর মনে রাখবে যে পরপর যদি আমাদের মান কমতে থাকে সেগুলোকে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে সি মানে কত, সি মানে দেখো পরিষ্কার লেখা আছে সি মানে 1000, তারপরে আবার একটা সি রয়েছে তার মানে আবার একটা 100 লিখবো। এক্স মানে আমাদের কত হয়ে যাবে, এক্স মানে আমাদের 10, এইভাবে দুটো এক্স রয়েছে, দুটো 10 লিখে দেব। ভি মানে আমাদের হচ্ছে 5, আই মানে হচ্ছে 1। সর্বদা মনে রাখবে কোনো বড় সংখ্যার আগে যদি ছোট সংখ্যা ঢুকে থাকে তাহলে বিয়োগ করতে হয় বড়টা থেকে ছোটটা, আর যদি বড়র পরে ছোট থাকে তাহলে সেটাকে যোগ করতে হয়। বড়র পরে ছোট থাকলে যোগ, বড়র আগে ছোট থাকলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো পরপর বড় থেকে ছোট সাজানো রয়েছে, সেই জন্য আমরা কি করে দিয়েছি, এক এক করে যোগ করে দিয়েছি। তাহলে সবগুলো যোগ করলে আমাদের কত হয়ে যায় দেখো, 100 আর 100 আমাদের হয়ে যায় 200, 210, 20, 5, 25 একে 26, 226। অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। অপশান এ 226 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে রোমান সংখ্যা লেখার জন্য এই চিহ্নগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। চলো চলে আসছি পরবর্তী প্রশ্নে। 2 দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো, খুব ভালো করে জিনিসগুলোকে কি দেখার পরে খাতায় কলমে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, তবেই জিনিসগুলো মনে থাকবে। মনীষ একটি দ্রব্য 8,580 টাকায় বিক্রয় করে 4% লাভ করে। তাহলে ক্রয় মূল্য আমাদের জানতে চেয়েছে। আমাদের কি দেয়া রয়েছে দেখো, একটি দ্রব্য 8,500 টাকায় বিক্রয় করে, বিক্রয় করে বলতে ওটাকে আমরা কি বলতে পারি, বিক্রয় মূল্য বলতে পারি। তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ যে দামে আমরা বিক্রয় করি সেটাকে আমাদের কি বলা হয়, বিক্রয় মূল্য বলা হয়। বিক্রয় মূল্য আমাদের কত বলা রয়েছে, 8,580 টাকা। বিক্রি করে আমাদের কি হয়ে গেছে, লাভ হয়েছে। কত লাভ হয়েছে না, লাভের শতকরা দেয়া আছে, শতকরা লাভ আমাদের বলা রয়েছে 4%। এবারে তোমরা প্রত্যেকেই জানো, যদি ক্রয় মূল্য আর লাভের পার্সেন্ট দেয়া থাকে, সরি বিক্রয় মূল্য আর লাভের পার্সেন্ট দেয়া থাকে, ক্রয় মূল্য বের করার নিয়ম কি না, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ 100/100 প্লাস লাভের পার্সেন্ট। সুন্দর করে ফর্মুলা মনে রাখবো এবং বসিয়ে দেব। তাহলে বিক্রয় মূল্য আমাদের অঙ্কে তো দেয়াই আছে 8,580, ওপরে আমাদের দেয়া রয়েছে 100, আর নিচে আমরা কি বসাবো, 100 প্লাস লাভের পার্সেন্ট, অর্থাৎ 100-র সঙ্গে 4 যোগ করলে আমাদের কত হয়ে যায়, 104। ব্যাস এবারে একটু কাটাকুটি করে ফেলো, 4 দিয়ে কেটে দাও, ওপরে আমাদের হয়ে যাবে 25 4 100, নিচে কেটে দাও, নিচে আমাদের হয়ে যাবে 4 2 8, 2 নামলে 24, 4 6 24। তাহলে ওপরে থাকলো 25 আর নিচে থাকলো 26। এই 26 দিয়ে 8,580 একদম কাটাকুটি চলে যাবে। তোমরা ছোট ছোট করে 2 দিয়েও এক এক করে কাটতে পারো। আমি একদম কি করে দিচ্ছি, 26 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, এটাতে চলে যাবে 330 হয়ে যাবে। তোমরা ছোট ছোট করে প্রথমে 2 দিয়ে কাটবে, তারপরে 13 দিয়ে কাটবে, ঠিক আছে। আমি একদম 26 দিয়ে কেটে দিলাম। তাহলে ওপরে থাকলো 330 আর 25, 330 আর 25 গুণ করলে আমাদের হয়ে যাবে 8,250। দেখো কোনটাতে রয়েছে, অপশান বি তে রয়েছে। তাহলে যখন যখন আমাদের অঙ্কে বিক্রয় মূল্য জানা থাকবে এবং লাভ বা ক্ষতির পার্সেন্ট জানা থাকবে, ক্রয় মূল্য বের করতে বললে আমরা কি করব না, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণিতক 100/100, লাভ বললে 100 প্লাস লাভের পার্সেন্ট, ক্ষতির পার্সেন্ট দেওয়া থাকলে 100 মাইনাস ক্ষতির পার্সেন্ট, বসিয়ে সমাধান করব সুন্দর করে।
আমাদের উত্তর চলে আসবে এই অঙ্কে 8,250 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী, সময় নষ্ট করে না করে 3-এর দাগে চলে আসছি। চলো 3-এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, একটা দশমিকের কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে, 4টে সংখ্যা দেওয়া রয়েছে, সেই দশমিকের সংখ্যাগুলোকে যোগ করতে বলেছে। একদমই সহজ যোগফল, শুধু আমাদের ভুল হয়ে যায় দশমিক বিন্দু বসানোতে। সর্বদা মনে রাখবে দশমিক বিন্দুর কোনো স্থান পরিবর্তন হবে না, দশমিক একদম সোজা সোজা থাকবে। তাহলে প্রথমে রয়েছে 20.08, তারপরে রয়েছে দেখো 20.008, একদম দশমিকের সোজা দশমিক। তারপরে রয়েছে 20.088, যেমন আছে বসাবো। তারপরে রয়েছে 20.888 বসিয়ে দিলাম। এরপরে যোগ করো, যেই ঘরটা ফাঁকা রয়েছে এই ঘরটা এটাকে শূন্য দিয়ে ভরিয়ে দাও। যোগ করো, 3টে 8 যোগ করলে আমাদের হয়ে যাবে 8 3 24 4, হাতে থাকবে 2। 8 3 24 আর 2 26 6, হাতে থাকবে 2। 8 আর 2 10 0, হাতে থাকবে 1। আর এখানে 4 2 8, 81.064 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো কোনটাতে রয়েছে, অপশন এ তে রয়েছে 81.064 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একদমই সহজ প্রশ্ন, শুধু দশমিক বিন্দুগুলোকে একদম ঠিক করে খেয়াল করে বসাতে হবে। চলো 4-এর দাগের প্রশ্নে চলে আসছি। একই রকম একটা রয়েছে ভগ্নাংশের যোগ রয়েছে, কি রয়েছে, 1-এর সঙ্গে 0, তার সঙ্গে 9/100, তার সঙ্গে 3/1000কে যোগ করতে হবে। আচ্ছা দেখো, আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে যদি 0 যোগ করা হয় তাহলে যোগফল তো কোনো পরিবর্তন হয় না। কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে কিংবা কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে যোগফল বা বিয়োগফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে কাকে কাকে যোগ করব, কেবলমাত্র 1কে যোগ করব। আচ্ছা 9/100কে আমরা এটাকে দশমিকে লিখতে পারি 0.09। তোমরা প্রত্যেকেই জানো ভগ্নাংশকে কিভাবে দশমিকে লিখতে হয়, গত ক্লাসেও বুঝিয়েছিলাম যে নিচে যতগুলো শূন্য থাকবে, অর্থাৎ 1-এর পরে যদি কোনো শূন্য থাকে, যতগুলো শূন্য থাকবে লবের ডান দিক থেকে তত ঘর আগে দশমিক বসিয়ে দিতে হয়। ব্যাস, এখানে একই রকম ভাবে তাহলে নিচে 3টে শূন্য রয়েছে, তাহলে ওপরে 3 ঘর আগে 1 ঘর 2 ঘর, এই 3 ঘর আগে দশমিক বসিয়ে দেব। আর পূর্ণ সংখ্যায় কিছু না থাকলে তো শূন্য লিখতে বলেছি। এবার এইগুলোকে যোগ করে বসিয়ে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। এই যোগফল বসানোটা একটু খেয়াল করতে হবে। তাহলে গত ক্লাসেও বলা রয়েছে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, যে এক তো পূর্ণ সংখ্যা, ওর মধ্যে তো কোনো দশমিক নেই, তাহলে কোনো সংখ্যার মধ্যে যদি দশমিক না থাকে সেটা পূর্ণ সংখ্যা, এবং সর্বদা দশমিকটা তার ডান দিকে বসাতে হয়। এইখানে ছেলেরা একটু ভুল করে দেয়, দশমিকের পরে 1 লিখে দেয়, না, পূর্ণ সংখ্যার সর্বদা ডান দিকে দশমিক বসবে। ব্যাস, এরপরে রয়েছে একদম দশমিকের সোজা দশমিক, দেখো 1-এ দশমিক ছিল না তাই দশমিক দিয়ে দিয়েছি ডান দিকে। এরপরে রয়েছে 0.003, এই উপরের ঘরগুলো ফাঁকা রয়েছে, যে ঘরগুলো ফাঁকা রয়েছে শূন্য দিয়ে ভরিয়ে দাও। আমরা দশমিকের পরে হাজার শূন্য নিতেও পারি, যত খুশি ইচ্ছে শূন্য প্রয়োজনে নিতেও পারি, আবার বাদও দিতে পারি যদি না তারপরে কোনো অঙ্ক থাকে। তাহলে যোগ করে দাও, এটা থাকলো 3, এটা থাকলো 9, এটা থাকলো 0, তাহলে 1.093 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো অপশন এ তে রয়েছে 1.093। তাহলে প্রথমে যেগুলো ভগ্নাংশ ছিল ভগ্নাংশগুলোকে দশমিকে করে ফেলবো, করার পরে আমরা যেভাবে যোগ করি বসিয়ে সেইভাবে সুন্দর বসিয়ে যোগ করব, আমাদের চলে আসবে অপশন এ 1.093। চলো 5-এর দাগের প্রশ্নে চলে আসো। বলা রয়েছে 15টি বলের একটি প্যাকেটের মূল্য 300 টাকা। তাহলে একটা প্যাকেটের মধ্যে 15টি বল থাকে, সেই 15টি বলের মূল্য কত, 300 টাকা। এবং 12টি পেনের একটি প্যাকেটের মূল্য 96 টাকা। তাহলে একটা প্যাকেটের মধ্যে 12টা পেন থাকে, তার মূল্য কত, 96 টাকা। তাহলে 15টি বলের মূল্য কত বলেছে, 15টি বলের মূল্য হচ্ছে 300 টাকা। আচ্ছা 15টি বলের মূল্য যদি 300 টাকা হয় তাহলে একটি বলের মূল্য কত হয়ে যাবে, 300কে 15 দিয়ে ভাগ করে আমরা খুব সহজেই বলে দেব 20 টাকা। তাহলে একটি বলের মূল্য পেয়ে গেছি। এরপরে বলা রয়েছে দেখো 12টি পেনের একটি প্যাকেটের মূল্য 96 টাকা। তাহলে একটি প্যাকেটের মধ্যে 12টি পেন আছে, তার দাম কত, 96 টাকা। তাহলে 12টি পেনের দাম যদি 96 টাকা হয় তাহলে একটি পেনের দাম কত হয়ে যাবে, না আমরা 96কে 12 দিয়ে ভাগ করে বলে দেবো আমরা 8 টাকা বলে দেবো। ঠিক আছে, তাহলে 12টি পেনের দাম 96 টাকা, একটি পেনের দাম কত হয়ে যাবে, 8 টাকা। এবারে বলেছে যদি রঘু একটি পেন ও একটি বল কেনে, একটি বল আর একটি পেন কেনে, তবে রঘু দোকানদারকে কত টাকা দেবে। তাহলে কি কি কিনবে,
কিনবে একটি বল আর একটি পেন। তাহলে দেখো একটি বলের দাম হচ্ছে 20 টাকা আর একটি পেনের দাম কত, 8 টাকা। তাহলে একটি বল আর একটি পেন যদি কেনে তাহলে তার জন্য তাকে কত টাকা দিতে হবে, 28 টাকা। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি তে রয়েছে। তাহলে আমরা প্রথমে এখানে অঙ্কে একটি পেন একটি বল দিয়েছে, পরীক্ষায় এটাকে বলতে পারে যে 4টি পেন ও 6টি বল যদি কিনে থাকে তাহলে কত টাকা দিতে হবে। তাহলে একই রকম প্রথমে আমরা একটি বলের দাম বের করব, তারপরে যতগুলো বল বলবে তত দিয়ে গুণ করে বলের দাম বের করে নেব, পেনের দাম একই রকম ভাবে বের করে নেব, নিয়ে যোগ করে দেব। এখানে তো একটি একটি বলেছে তাই 20 আর 28 যোগ করে দেব, চলে আসবে 28 টাকা। পরবর্তী প্রশ্ন 6 দাগে দেখো, 56,431 সংখ্যায় 6 এর স্থানীয় মান। তাহলে 6 কত আমরা জানি, যে কোনো সংখ্যার স্থানীয় মান কিভাবে লিখতে হয়, সেই অঙ্কটাকে লিখে তার ডান দিকে যতগুলো অঙ্ক থাকে শূন্য বসিয়ে দিলে সেই অঙ্কের স্থানীয় মান পাওয়া যায়। তাহলে এখানে বলেছে দেখো 6 এর স্থানীয় মান, তাহলে 6 এর স্থানীয় মান কত হয়ে যাবে, 6 এর পেছনে 3টে শূন্য বসিয়ে দেবো, 6000 হয়ে যাবে। এবং বলেছে 4 এর প্রকৃত মান। আমরা সর্বদা প্রকৃত মান কি বুঝি না, কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই সংখ্যাটাকেই বোঝায়, নিজস্ব মানটাকেই প্রকৃত মান বলে। তাহলে স্থানীয় মান বললে অঙ্কটা লিখবো এবং অঙ্কের ডান দিকে যতগুলো অঙ্ক থাকবে শূন্য বসিয়ে স্থানীয় মান পাবো। প্রকৃত মান বললে শুধুমাত্র সেই সংখ্যাটাকে লিখে দেবো। আমাদের কি বের করতে বলেছে দেখো, পার্থক্য বের করতে বলেছে। পার্থক্য মানে কি, বিয়োগফল করব। তাহলে 6000 থেকে 4 বাদ দেবো। তাহলে বাদ দাও, 10 থেকে 4 গেলে থাকছে 6, এখানে 9 নেমে গেল, এখানেও 9 নেমে গেল, এখানে 5 নেমে গেল, 5996। অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 6 দাগে। এখানে একটা কথা বলি, তাহলে অঙ্ক করাতে করাতে ভুলবশত কোথাও যদি দেখা যাবে হয়তো যোগে কোথাও একটু ভুল হয়ে যেতে পারে। এখানে ধরো 56,431 রয়েছে, আমি হয়তো ভুলবশত 55,431 ধরো ভুলবশত লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে কোথাও যদি একটু যোগ ভুল হয়ে যায়, বিয়োগ ভুল হয়ে যায়, তোমরা জানো তোমাদের পদ্ধতি না নিয়ে কাজ হবে, যে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব সেটা শিখে নেব স্যারের কাছ থেকে, ঠিক আছে। তাহলে স্যার ওই পদ্ধতিটা শেখাতে গিয়ে কোথাও যদি একটা যোগ যদি ভুল হয়ে যায়, তোমরা তো বুঝতে পারছো যে আচ্ছা স্যারের এখানে যোগ করাটা ভুল হয়েছে, তাহলে ওই যোগটাকে তোমাদের ঠিক করে কানেকশন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্ক করাতে গিয়ে কোথাও যোগ বিয়োগ ভুল হয়তো ভুল হতেই পারে, কোথাও সংখ্যা তুলো ভুল হতে পারে নিজের অজান্তে, ঠিক আছে। তো সেইগুলো একটু তোমাদের খেয়াল করে নিতে হবে, যে এইখানে এটা ভুল হয়ে গেছে, আচ্ছা এটা কারেকশন করে এটা করে নিতে হবে, পদ্ধতিটা শিখে নিতে হবে, যে এই অঙ্কটা থাকলে আমরা এইভাবে অঙ্কগুলোকে করব। তাহলে এখানের সঠিক উত্তর চলে আসবে 5996। চলো 7 দাগের অঙ্ক দেখো, খুব ভালো প্রশ্ন বলা রয়েছে। যদি একটি সংখ্যা থেকে 1/2 বিয়োগ করা হয় এবং বিয়োগফলকে 1/2 দ্বারা গুণ করা হয় তবে গুণফল হয় 1/8। কোনো একটা সংখ্যা, সে যে কোনো সংখ্যা হোক, তাকে প্রথমে সেখান থেকে কি করব, 1/2 বিয়োগ করব। বিয়োগ করে যে বিয়োগফল পাবো সেই বিয়োগফলকে আবার কত দ্বারা গুণ করব, 1/2 দ্বারা গুণ করব সেই বিয়োগফলকে, ঠিক আছে। বিয়োগফলকে 1/2 দ্বারা গুণ করলে গুণফল কত হবে, 1/8 হবে। এই ধরনের অঙ্ক তোমরা শিখেছো, যখনই এই ধরনের অঙ্ক থাকবে যে কোনো একটা সংখ্যার সঙ্গে প্রথমে এত গুণ করেছি, তারপরে এত যোগ করেছি, তারপরে এত বিয়োগ করেছি, তারপরে এত ভাগ করেছি, করে একটা উত্তর পেয়েছি। যখনই এই ধরনের অঙ্ক থাকবে সর্বদা কি করতে হয়, শেষের উত্তরটা থেকে উল্টে উল্টে কাজগুলো করতে হয়। কিভাবে না, একদম শেষে আমাদের উত্তর কত আসবে, একদম শেষে আমাদের উত্তর আসবে দেখো, তবে গুণফল 1/8 আসবে, এখানেই তো শেষ অঙ্ক। তাহলে একদম শেষে যে উত্তরটা আসবে সেখান থেকে শুরু করবে, শেষ থেকে শুরু। এবারে উল্টো কাজগুলো করব। তাহলে তার আগে কি করেছিল দেখো, তার আগে 1/2 দ্বারা গুণ করেছিল, তাহলে কি এক কাজ করো, একে 1/2 দিয়ে ভাগ করো, ঠিক আছে। তাহলে যখনই এই ধরনের অঙ্ক থাকবে যে প্রথমে কোনো একটা সংখ্যাকে 5 দ্বারা গুণ করেছি, তারপরে 6 দ্বারা ভাগ করেছি, তারপরে 7 দ্বারা বিয়োগ করে এইটা পেয়েছি, তাহলে শেষে যে উত্তরটা পাবে সেই শেষ থেকে উল্টো উল্টো কাজগুলো করবে। উল্টো উল্টো কাজ বলতে কি, তার আগে যদি গুণ করা হয় ভাগ করব, বিয়োগ করলে যোগ করব, যোগ করলে বিয়োগ করব, ভাগ করলে গুণ করব। দেখো ঠিক তার আগে গুণ করেছিল তাই আমি ভাগ করে দিই। আচ্ছা, তার আগে কি করেছিল দেখো, তার আগে 1/2 বিয়োগ করেছিল, তাহলে 1/2 বিয়োগ করেছিল বলে এরপরে আমরা কি করব, 1/2 কে যোগ করব। সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব, ঠিক আছে। তাহলে চলো, তাহলে এবারে তোমরা ভগ্নাংশের ভাগ শিখেছো, ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়, প্রথমটাকে ঠিক রেখে পরের সংখ্যাটাকে উল্টে দিতে হয়, হয়েছে। তাহলে এটা কাটাকাটি করো, দেখো 2 4 8, তাহলে ওপরে থাকলো 1, নিচে থাকলো 4, এখানে থাকলো 1/2, হয়েছে। এবারে ভগ্নাংশে যোগ করে দাও,
4 আর 2 এর লসাগু 4 চলে আসবে, 2 2 এ 4, 2 1 এ 2, 2 2 এ 4। তাহলে আমাদের কত, আচ্ছা এখানে ভুল বসালাম, এখানে 1 হয়ে যাবে। 4 1 এ 4, 1 1 এ 1, এখানে থাকবে 1 আর এখানে 2 2 এ 4। তাহলে আমাদের উত্তর চলে আসবে 3/4। আমাদের সঠিক উত্তর চলে আসবে অপশন এ। তাহলে সংখ্যাটা আমাদের বের করতে বললে সংখ্যাটা আমাদের কত চলে আসবে? 3/4। কোনো এক্স ধরার দরকার নেই, ওয়াই ধরার কিচ্ছু ধরার দরকার নেই। যখনই এইরকম অঙ্ক থাকবে একদম শেষের উত্তরটাকে তুলে নেবে, নেয়ার পরে কাজগুলো উল্টো উল্টো করবে। ঠিক তার আগে আগে যেমন করে করেছিলাম সেইগুলোকে উল্টো উল্টো করবো। গুণ করেছিল বললে সেটাকে দিয়ে ভাগ করবে, যেখানে বলেছিল এত দিয়ে যোগ করা হয়েছিল সেটা দিয়ে বিয়োগ করবে, যেখানে বলেছিল এত বিয়োগ করা হয়েছিল সেটা দিয়ে যোগ করবে। করলে আমরা একদম প্রথমের সংখ্যাটা পেয়ে যাব 3/4। চলো 8 দাগের প্রশ্ন একটা বলা রয়েছে, দেখো 0.000625 এর মানে আমরা জানি গুণ। কত বের করতে বলেছে? 23/5 অংশ বের করতে বলেছে। তাহলে যে কোনো সংখ্যার অংশ বের করতে বললে, যে কোনো সংখ্যার অংশ বের করতে বললে সর্বদা কি করে দিতে হয়? গুণ করে দিতে হয়। জলখাবার প্রশ্ন, গুণ করব। কি এমন করে গুণ করব? দেখো প্রথমে তো একটা দশমিক সংখ্যা রয়েছে, তাহলে আমাদের কাজ হবে সেই দশমিকটাকে ভগ্নাংশে পরিণত করে নেওয়া। 1 2 3 4 5 গুণ আমাদের কত হয়ে যাবে? 23/5। তাহলে 23/5 কে 23/5ই রেখেছি, শুধু এই 0.00625 যেটা আমাদের দশমিক সংখ্যা ছিল সেটাকে কি লিখেছি? ভগ্নাংশ সংখ্যায় লিখেছি। ঠিক আছে, এবারে শুধু কাটাকাটি করো। চলো কাটাকুটি একটু করে দাও। দেখো 5 দিয়ে এটাকে কেটে দাও। 5 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে? দেখো 5 একে 5, 1 নামলে 12, 5 2 10, 2 নামলো 25, 5 5 25, 125 এসছে। আচ্ছা ওপরে তো জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, আমি উপরেরটাকে আরেকবার তুলে ফেলি। তাহলে ওপরে থাকছে 125 আর ওদিকে থাকছে 23, আর নিচে থাকছে একের পরে 5টা শূন্য। আচ্ছা এরপরে দেখো 125 আর এটা সুন্দর কেটে যাবে। ঠিক আছে, আমি একদম 125 দিয়ে কাটতে পারি, তোমরা ছোট ছোট করে কাটো, আমি 25 দিয়ে কেটে দিচ্ছি। ঠিক আছে, 25 5 এ 125, আর এখানে কাটলে দেখো 25 4 এ 100, তারপরে 3টা শূন্য থাকলো। আবার দেখো এই 5 আর এটা চলে যাবে, 5 8 এ 40 আর দুটো শূন্য, একদম ছোট্ট ছোট্ট করে কাটলাম। তাহলে ওপরে পড়ে থাকলো 23 আর নিচে পড়ে থাকছে 800। এখন একটা কথা বলি, কাটাকাটি আমাদের স্যার এইরকম করে কাটছে, আমাদের এইরকম করে কাটতে হবে এমন কোনো কথা নেই। আমি অন্যরকম ভাবে কাটতে পারি, আমি প্রথমে 5 5 5 5 করে কাটবো, যেমন খুশি ভাবে কাটতে পারো। তবে সেই কাটাকাটিতে সংখ্যা লেখাগুলো যেন সঠিকভাবে লেখা হয়, সেই দিকে যেন খেয়ালটা থাকে। উত্তর একই আসবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। তুমি যেমন আমি 25 দিয়ে কেটেছি, তুমি 5 দিয়ে কাটবে, তোমাকে দুবার 5 5 দিয়ে কাটতে হবে, উত্তর একই চলে আসবে। অপশন বি 23/800 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটির সময় খেয়ালগুলো ঠিক করে রাখবো, আমরা কত দিয়ে কাটছি, কত ভাগ করে সংখ্যাটা ঠিক লিখলাম কেন, এইগুলো খেয়াল করতে হবে। চলে আসবে আমাদের 23/800। চলো পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো। বলেছে গত 30 দিনে তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। গত 30 দিনে তাপমাত্রা কত কমেছে? 15 ডিগ্রি কমেছে। যদি তাপমাত্রা হ্রাসের হার একই থাকে, অর্থাৎ প্রত্যেক দিন একই একই করে কমছে, তাহলে আগামী 10 দিনে তাপমাত্রা কত হ্রাস পাবে? একদম একটা ঐকিক নিয়মের অঙ্ক রয়েছে যে 30 দিনে কত তাপমাত্রা হ্রাস পেয়েছে? 30 দিনে তাপমাত্রা হ্রাস পেয়েছে 15 ডিগ্রি। তাহলে 30 দিনে যদি 15 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়, তাহলে একদিনে কত পাবে? আমরা কি করে দেবো? 15। এইখানে সব ছেলেরা কি ভুল করে, সর্বদা বড়টাকে উপরে লিখে দেয়, যে এখানে 30 বড়, 30 উপরে 15 হচ্ছে না। খেয়াল রাখবে সবসময় 30 দিনে 15 ডিগ্রি কমে, এই ডান দিকে যেটা থাকবে সেটা সর্বদা উপরে লিখবো। যখন ভাগের সময়, যখন ভাগ হবে তখন ডান দিকে যেটা থাকবে সেটা সর্বদা উপরে বসবে। 30 দিনে 15 ডিগ্রি কমে, তাহলে একদিনে কত কমবে? 15/30। আমাদের বের করতে বলেছে তাহলে 10 দিনে কত তাপমাত্রা কমবে। তাহলে 10 দিনে কত কমবে? ও 10 দিয়ে গুণ করে দেবো, একদিনে যদি এটা কমে 10 দিনে বেশি কমবে, তাই 10 দিয়ে আমরা কি করে দেবো? গুণ করে দেবো। কাটাকাটি করে দাও, 10 3 এ 30, 3 দিয়ে কেটে দাও, 3 5 এ 15, 5 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো অপশন ডি তে রয়েছে, অপশন ডি তে রয়েছে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী 10 দাগে আসা যাক। বলেছে দুটি সংখ্যার লসাগু দেয়া রয়েছে আর গসাগু দেয়া রয়েছে,
সংখ্যা দুটির গুণফল জানতে চেয়েছে। লসাগু দেওয়া রয়েছে 75, গসাগু দেওয়া রয়েছে 15। সংখ্যা দুটির গুণফল কত হবে? তোমরা প্রত্যেকেই জানো যে সর্বদা যে কোনো দুটি সংখ্যা হোক, আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো তোমাকে 10 আর 20 নিলাম, তাহলে এই 10 আর 20-র গুণফল কত হয়ে যাবে? দেখো 10 আর 20 গুণ করলে আমাদের হয়ে যাবে 200। এরপরে তুমি করো 10 আর 20-র গসাগু বের করো, তাহলে 10 একে 10, 10 দুয়ে 20, তাহলে গসাগু আমাদের কত আসবে? গসাগু আমাদের চলে আসবে 10। লসাগু আমাদের কত চলে আসবে? লসাগু আমাদের কত চলে আসবে? দেখো 10 দুয়ে 20। এবার দেখো লসাগু আর গসাগুকে গুণ করো, সেই ক্ষেত্রেও 200 আসবে। তাহলে দেখো সর্বদা সংখ্যাগুলিকে গুণ করলে যা আসে, সেই দুটি সংখ্যার যে লসাগু আর গসাগু বেরোবে তাদের গুণফলও সর্বদা সমান হবে। তোমরা এটা জানো, ওটাই একবার লিখে দিচ্ছি। তাহলে সর্বদা যে কোনো দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল যা হবে, সেই দুটো সংখ্যার অর্থাৎ সংখ্যা দুটির গুণফলও তাই হবে। এটা জানো তোমরা। তাহলে এখানে লসাগু আর গসাগু দেওয়া রয়েছে, দুটি সংখ্যার গুণফল জানতে চেয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি লসাগু আর গসাগুকে গুণ করে দেব, গুণ করে যেটাই আসবে সেটাই হবে সংখ্যা দুটোর গুণফল। তাহলে 15 5 75-এর 5, হাতে থাকছে 7, 15 সাথে 105, আর সাথে আমাদের হয়ে যাবে কত? 112। 1 1 2 5 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 1 1 2 5। আচ্ছা এখানে শোনো, সংখ্যার একটু ভুল রয়েছে। এটা হচ্ছে দুটো সংখ্যার অপশানগুলো আমাদের এখানে ভুল রয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে অঙ্কটা তোলা ভুল হয়েছে। এখানে দুটো সংখ্যার লসাগু আর গসাগুটা এখানে 5 ছিল, ঠিক আছে। এখানে আমি টাইপ করতে গিয়ে অঙ্কটা একটু ভুল তোলা হয়ে গেছে। দুটি সংখ্যার লসাগু 75 আর গসাগুটা 5 ছিল, ঠিক আছে। এবারে গসাগু যদি 15 থাকে, তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? 1025 হয়ে যাবে। তাহলে এখানে সংখ্যাটা অ্যাকচুয়ালি 5 ছিল, তো এখানে 5 দিয়ে গুণ করে দাও। 75-কে 5 দিয়ে গুণ করো, 5 5 25-এর 5, হাতে 2, 7 5 35 আর 2 37, 375। অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে সংখ্যা যা থাকুক আমার সেটা নিয়ে কাজ নয়, আমার কাজটা কি নিয়ে, যে এই লসাগু আর গসাগু দেয়া থাকলে উত্তরটা তাহলে কিভাবে বের করব? না, লসাগু আর গসাগু দেয়া থাকলে সংখ্যা দুটির গুণফল বের করতে বললে আমরা কি করব? সেই লসাগু আর গসাগুকে গুণ করে দেব। কারণ আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সর্বদা তাদের লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান হয়। ঠিক আছে, তাহলে চলে আসবে অপশান সি, 375 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 11 দাগে চলে আসি। কি বলেছে? বলেছে এক্স দিয়ে একটা কিছু লেখা রয়েছে, দেখো সেই এক্স এর মান বের করো, অর্থাৎ আমাদের এই পুরোটা সমাধান করে কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে চলো আমি বাম দিকে একটু তুলে নিই। 1.6 গুণ 0.3 যোগ 0.4 গুণ 0.8 হয়েছে। নিচে রয়েছে 8.4, 0.6, 1.2 আর 0.3। এটা আমাদের প্রশ্নে দেয়া ছিল। এবারে আমি কি করব? আলাদাভাবে উপরেরটাকে সমাধান করব, অর্থাৎ লবকে সমাধান করব, নিচে হরকে সমাধান করব। নিচে আমরা কাকে সমাধান করব? নিচে আমরা হরকে সমাধান করব। তার পূর্বে আমি কি করব? সমাধানের সহজের জন্য কি করবে? যখনই দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ বিভাগ থাকবে, সেগুলোকে ভগ্নাংশে করে নেবে। তাহলে 1.6-কে লিখে ফেলো 16/10 গুণ 0.3-কে লিখে ফেলো 3/10 যোগ, এরপরে 0.4-কে লিখে ফেলো 4/10, 0.8-কে লিখে ফেলো 8/10। তোমরা দশমিককে ভগ্নাংশ লেখা জানো, যে কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশে কিভাবে লিখতে হয়? না, দশমিকের ডান দিকে যা আছে লিখে ফেলতে হয়, এবং 1 লিখে দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসাতে হয়। নিচের গুলো একই রকম ভাবে লিখো। 8.4-কে কত লিখবো? 84/10 ভাগ 0.6-কে কত লিখবো? 6/10। 1.2-কে কত লিখবো? 12/10। 0.3-কে কত লিখবো? 3/10। হয়ে গেল। এবার সমাধানের পালা। ওপরে সমাধান করো। দেখো ওপরে এই যে প্রথমে দুটো গুণ আছে এবং এই যে দুটো গুণ আছে, তাহলে এদেরকে গুণ করব এবং এদেরকে গুণ করব। নিচে দেখো দুটো ভাগ আছে, এই যে একটা ভাগ আছে, এই যে একটা ভাগ আছে, তাহলে ওপরে দুটো গুণ করব, নিচে দুটো ভাগ করব। করা যাক। তাহলে ওপরে গুণ করলে দেখো কিচ্ছু তো কাটাকুটি যাবে না, তাই আমি লিখে দিচ্ছি, না একটু কাটাকাটি যাবে, দরকার নেই, কাটাকুটি করার দরকার নেই, গুণ করে রেখে দাও। 16 আর 3 গুণ করলে 48, নিচে 10 আর 10 গুণ করলে 100 যোগ, ওপরে 8 আর 4 গুণ করলে 32, 10 আর 10 গুণ করলে 100। এইরকমই রেখে দেবে, দেখবে অঙ্ক সহজ হবে সুবিধে কাটাকুটি করার থেকে। আচ্ছা, নিচে ভাগ করো। নিচে তোমরা জানো ভাগ কিভাবে করতে হয়, দেখো আমি বাম দিকে আলাদাভাবে লিখছি।
84/10 আর 6/10। তোমরা ভাগ কি শিখেছো, যে প্রথমটাকে ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে পরেরটাকে উল্টে দিতে হয়। তাহলে দেখো 10 আর 10 কেটে যাবে, 6 আর 14 গুণ করলে কত হয়ে যায়, 6 আর 84 14 হয়ে যাবে। একই রকম ভাবে যখন 12/10 আর হচ্ছে 3/10 রয়েছে, সেক্ষেত্রেও একই রকম, প্রথমটাকে ঠিক রাখবো, গুণ চিহ্ন দিয়ে পরেরটাকে উল্টে দেবো। তাহলে দেখো ওপরের কোনাকুনি 10 আর 10 কেটে গেল, 3 4 12 হয়ে গেল। তাহলে এই যে ভাগ সমাধান করে কত এসছে 14, ডান দিকের ভাগ সমাধান করে কত এসছে 4। তাহলে নিচে 14 থেকে 4 বাদ দিলে আমাদের কত হয়ে যায় 10। ওপরেরটা সমাধান করি, ওপরেরটা তাহলে ভগ্নাংশের যোগ করতে হবে। দেখো ভগ্নাংশের দুজনের হরে দেখো 100 করে আছে, এরও হরে 100, এরও হরে 100। তোমরা জানো হর একই থাকলে কি করতে হয়, হর একই থাকলে লবগুলোকে যোগ করে দিতে হয়। তাহলে 48 আর 32 যোগ করলে কত হয়ে যাবে, দেখো 48 দিয়ে 50, 30 এ 80 হয়ে গেল। এবারে তোমরা আরো শিখেছো যে নিচে যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে বা ভগ্নাংশের ভগ্নাংশ থাকে, নিচেরটাকে সর্বদা কি করে দিতে হয়, উল্টে গুণ করে দিতে হয়। তাহলে 80/100 তো থাকলো, ওটা তো ঠিক থাকবে। নিচের 10কে আমরা উল্টে কি লিখে দেবো, 1/10 লিখে দেবো। এবারে কাটাকাটি করে দাও, ওপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দাও। তাহলে ওপরে থাকলো 8, নিচে থাকলো 100। আরো কাটাকাটি যাবে, 4 দিয়ে যাবে, কিন্তু কাটাকুটি করার দরকার নেই। আমাদের উত্তরগুলো দেখো দশমিকে রয়েছে। তাহলে 8কে 100 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে, 0.08। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 0.08, অপশন সি আমাদের সঠিক। একদম সহজ একটা অঙ্ক রয়েছে। তাহলে প্রথমে ওপরে এদের দুজনকে গুণ করব, এদের দুজনকে গুণ করব, এখানে নিচে এদের দুজনকে ভাগ করব, এদের দুজনকে ভাগ করব, করে মান বসাবো, দিয়ে সুন্দরভাবে চলে আসবে আমাদের। একদম সমস্ত কিছুই জানো তোমরা, ধীরে সুস্থে সংখ্যাগুলো খেয়াল করে করে উত্তর আমাদের চলে আসবে 0.08। চলো 12 দাগে দেখো কি বলেছে, 102 ও 201 গুণফল থেকে কত বিয়োগ করলে, অর্থাৎ 102 আর 201কে কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করা যাক। তাহলে 2 1 2 0 1, এরপরে 3টা শূন্য বসিয়ে দিলাম। এগুলো গুণের শর্ট ট্রিক রয়েছে, কিন্তু বেশি করার দরকার নেই, পরীক্ষায় যথেষ্ট সময় পাবে। এগুলো গুণ করতে যত সময় যাবে, ঠিক আছে, পরীক্ষার জন্য যথেষ্ট। 2 2 4, 2 0 0, 2 1 2, তাহলে 2 0 4 1 5 0। বেশি শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে গেলে তখন আবার এমন হিতের বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 102 আর 201কে গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 20,502 হয়ে যাবে। ঠিক আছে, এবারে বলেছে সেই গুণফল থেকে, অর্থাৎ 20,502 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 19,999 হবে। আগের দিনই বুঝিয়েছিলাম, আমাদেরকে যদি বলে 15 থেকে কত বিয়োগ করলে 13 হবে, আমরা কি বলে দেবো যে 15 থেকে 2 বিয়োগ করলে 13 হবে। সেই 2টা কি করে আসে দেখো, আমরা 15 থেকে যদি 13 বাদ দিয়ে দিই তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। এখানে একই রকম ভাবে 20,502 থেকে কত বিয়োগ করলে 19,999 পাবো। তাহলে কি করবো, এই 20,502 থেকে 19,999 আমরা কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করো, 12 থেকে 9 গেলে 3, এখানে থাকলো 9, 9 থেকে 9 গেলে 0, এখানে রয়েছে 5, 15 থেকে 9 গেলে 6, এখানে রয়েছে 9, 9 থেকে 9 গেলে 0। তাহলে 603 আসছে তো গো, 603 তো কোথাও নেই, না সরি সরি, এখানে 4 রয়েছে, 9 5 14, 503 হয়ে যাবে, বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এক ধার নিলে 4, 9 5 14, অপশন বি 503 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ধরো এই যে সংখ্যাটা, এখানে আমার বিয়োগটা যদি ভুল হয়ে যেত 603, তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নেই, যে স্যারের কোনো কারণে বিয়োগ করতে গিয়ে ভুল হয়ে গেছে, কিন্তু আমরা শিখলাম যে এইভাবে এটা আমি তো দেখতে পাচ্ছি যে স্যারের ওটা বিয়োগ ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি ওটা তো বুঝতে পেরেছি বিয়োগটা ভুল হয়েছে, আমি ওটাকে কারেকশন করে সঠিকটা লিখে নেব। ঠিক আছে, তাহলে এই অঙ্কে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কত, 503 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী 13 দাগের প্রশ্ন দেখা যাক। নিম্ন লক্ষিত হয়ে গেছে, যাই হোক, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিতে ভগ্নাংশগুলি ঊর্ধ্বক্রমে লিখিত রয়েছে। ঠিক আছে, দেখো তিনটে ভগ্নাংশ রয়েছে, 3/5, 5/7 এবং 9/12। দেখো প্রত্যেকটাতে 3/5, 3/5, 3/, প্রত্যেকটাতে দেখো তিনটাই একই ভগ্নাংশ আছে, শুধু আগে পরে করে লেখা রয়েছে। এবারে বলেছে এই ভগ্নাংশ তো তিনটা, এদের মধ্যে কে বড় কে ছোট সেইভাবে যদি সাজাই, কোন অপশনটাতে ছোট থেকে বড় করে সাজানো রয়েছে, কোন অপশনটাতে, তাহলে আমাদের বের করতে হবে, এদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখা যাক, দেখো 3/5
5/7। তোমরা প্রত্যেকেই তোমাদের শেখানো রয়েছে ভগ্নাংশের ছোট বড় বের করার নিয়ম, যখন হর আর লব একই থাকবে না। দেখো 3 আর 5-এর মধ্যে যদি একটু খেয়াল করো, এদের হর আর লবের পার্থক্য কত হয়? 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2। তোমাদেরকে শেখানো রয়েছে যদি আমাদের এই রকম কিছু ভগ্নাংশ দেয়া থাকে যাদের হর আর লবের পার্থক্য একই হয়, তাদের বড় ছোট বের করা খুবই সহজ। কি না, লব যার বড় হবে সেই ভগ্নাংশটি বড় হয়ে যাবে। আমরা যদি এই রকম কোনো ভগ্নাংশ দেখতে পাই যাদের হর আর লবের পার্থক্য সমান, তাহলে ওই ভগ্নাংশ দুটোর মধ্যে বা 3টে 4টের মধ্যে যার লবটা বড় সেই ভগ্নাংশটা বড় হয়ে যাবে। তাহলে 3/5 আর 5/7-এর মধ্যে কে বড় হয়ে গেল? 5/7 বড় হয়ে গেল। এবারে দেখবো 9/12টা। তাহলে 5/7 আর 9/12-এর মধ্যে তুলনা করো। ঠিক আছে, 5/7 আর 9/12-এর মধ্যে তুলনা করো। আচ্ছা 5/7 ছেড়ে দাও, আমি ক্ষুদ্রতমটা বের করে নিই। 3/5 আর 9/12-এর মধ্যে তুলনা করি। তাহলে এখানে দেখো 5 আর 3-এর পার্থক্য কত? 2। 12 আর 9-এর পার্থক্য কত? 3। তাহলে এখানে পার্থক্য তো সমান হচ্ছে না, তাহলে ওই পদ্ধতিতে আমরা যেতে পারবো না। তাহলে কি পদ্ধতিতে যাব? এরপরে তোমাদের শেখানো রয়েছে একটা পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কোনাকুনি গুণ। দুটো ভগ্নাংশের মধ্যে বড় ছোট বের করতে হলে কি করতে হয়? কোনাকুনি গুণ পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, কোনাকুনি গুণ। তাহলে দেখো এখানে 12 আর 3 গুণ করলে কত হয়ে যাবে? 12 3-এ 36। আর এখানে 9 আর 5 গুণ করলে কত হয়ে যাবে? 9 5-এ 45। তাহলে কে বড় হয়ে যাবে আমাদের? দেখো 9/12 আমাদের বড় হয়ে যাবে, 3/5 আমাদের ছোট হয়ে যাবে। এবারে দেখো 5/7 বড় না 9/12 বড়? 5/9 বড় না এ বড়? সেই কোনাকুনি গুণ লাগাও। তাহলে দেখো এখানে 12 আর 5 গুণ করলে 60, 9 আর 7 গুণ করলে 63। তাহলে কে বড় হয়ে গেল? দেখো 5/7-এর থেকেও 9/12 বড় হয়ে গেল। তাহলে সব থেকে বড় আমাদের কি হয়ে যাবে? 9/12। যার মাথায় বড় আসবে সেই ভগ্নাংশটি বড় আসবে। তাহলে দুটো নিয়ম শেখালাম, যে হর আর লবের পার্থক্য যদি একই হয়ে যায় তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটা বড় হবে। এবারে যদি হর আর লবের পার্থক্য সমান না হয়, তখন আমরা কি লাগাবো? কোনাকুনি গুণ পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশন। ওর লবের সঙ্গে এর হর গুণ করব, ওর হরের সঙ্গে এর লব গুণ করব, করে যার মাথায় গুণফল বড় আসবে সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে সব থেকে ছোট 3/5, 5/7, তারপরে 9/12 কোনটাতে সাজানো রয়েছে? দেখো একদম অপশন এ তেই লেখা রয়েছে। 3/5, 5/7, 9/12, দেখো অপশন এ তেই সাজানো রয়েছে ছোট থেকে বড় আকারে। এই যে ঊর্ধ্বক্রমে কথার অর্থ কি? ছোট থেকে বড়। সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশন এ। 14 দাগে চলে আসো। বলেছে 400 এর 185% যোগ 240 এর 30%, সরি 35%। যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করতে বলে, যে কোনো সংখ্যার বলুক না কেন, 30-এর 5%, 20-এর 45%, যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করতে হলে কি করতে হয়? যার পার্সেন্ট বের করতে বলবে সেই সংখ্যাটা গুণিতক যত পার্সেন্ট বলবে সেটা বাই 100, গুণ করলেই আমাদের পার্সেন্ট বেরিয়ে যাবে। তাহলে এই দুটোকে যদি সমাধান করি তাহলে কত হয়ে যাবে? দেখো 100 আর 400 কাটাকাটি করলে 4। ঠিক আছে, 185 আর 4-কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে 740। এখানে আমরা যদি কাটাকাটি করি, দেখো উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে দেখো 5 2 10, 5 7 35, 2 কাটলে 2 12 24, 12 আর 7 গুণ করলে 12 7 84। তাহলে 740 আর 84 যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 4 8 4 12 2 7 1 884। তাহলে এই যে বাম দিকের যে পুরো পার্টটা ছিল এইটা সমাধান করে কত এসছে? 884 এসছে। এবারে বলেছে এই এই তাহলে ডান দিকের এই পার্টটা কত বলেছে? 1648-এর 1648-এর x%। x% কথার অর্থ কি গো? x/100। এইটা সমান আমাদের কত এসছে? 884 এসছে। এই যে দেখো সুন্দরভাবে বাম দিকের এই পার্টটার মান কত এসছে? 884 এসছে। তাহলে ডান দিকের এই যে পার্টটা রয়েছে অর্থাৎ 1648-এর x%। আমরা যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করানো এক্ষুনি শিখলাম, কি বললাম না, যার পার্সেন্ট বলবে সেই সংখ্যাটা গুণিতক যত পার্সেন্ট বলবে সেটা বাই 100। ঠিক আছে, তাহলে 1648 গুণিতক x/100 সমাধান করলে আমাদের সেইটার মান কত হয়ে যাবে? 824। এবারে আমরা সমাধান করে x এর মান বের করব। কিভাবে বের করব? দেখো 1 6 4 8 x, এই 100টা কি নিচে ভাগে রয়েছে, তাই ওকে কি করে দেব? ডান দিকে ট্রান্সফার করে দেব। কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কোনো সংখ্যা যদি সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিক কিংবা বাম দিক থেকে ডান দিকে যায়
সর্বদা মনে রাখবে যোগে থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, গুণে থাকলে ভাগ হয়ে যাবে, ভাগে থাকলে গুণ হয়ে যাবে। তাহলে 100টা ছিল বাম দিকে, তাকে নিয়ে চলে গেছি ডান দিকে, তাই এ ভাগে ছিল বলে ওকে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি। এবার আমাদের উদ্দেশ্য তো এক্স এর মান বের করা, তাহলে এক্স এর সঙ্গে দেখো 1648 কিসে আছে গো, গুণে আছে, তাহলে গুণে আছে মানে ওকে বাম দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। ভাগে থাকলে গুণ, গুণে থাকলে ভাগ, যোগে থাকলে বিয়োগ, বিয়োগে থাকলে যোগ। এইটাকে সমাধান করে কি বের করে দেব, আমরা এক্স এর মান বের করে নেব। এইটাকে সমাধান করে আমরা কি বের করে নেব, এক্স এর মান বের করে নেব। তাহলে চলো কাটাকাটি করা যাক। এটা কি পুরো চলে যাবে 4-এ, 2-এ কি চলে যাবে, 4-2, হ্যাঁ এটা পুরো 2-এ চলে গেছে, দেখো 4-2-এ 8, 2-2-এ 4, 2-8-এ 16, পুরো 824, 2-এ 1648। আবার 2 100 কেটে যাবে, 2 50-এ 100, তাহলে এক্স এর মান আমাদের কত চলে এলো, 50 চলে এলো। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এক্স এর মান আমাদের কত চলে আসবে, 50। তাহলে কি করলাম, প্রথমে বাম দিকে যে পার্সেন্ট গুলো দেওয়া ছিল সেইটাকে সমাধান করে যোগ করেছি, আমাদের চলে এসেছে 824। এখান থেকে আমরা কি শিখলাম, যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করতে বললে সেই সংখ্যাটা গুণিতক যত পার্সেন্ট বলুক না কেন সেটা বাই 100 লিখে গুণ করব। বাম দিকের মানটা 824 হলো, তাহলে ডান দিকের মানটার মানই হবে 824, তাই সমান চিহ্ন দিয়ে 824 লিখে ফেলেছি। এই 100কে এবারে ডান দিকে নিয়ে গিয়ে গুণ করেছি, 1648 দিয়ে ভাগ করে আমরা এক্স এর মান পেয়ে গেছি 50, অপশন সি। চলো 15 দাগ দেখো, বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 3:5। যখনই দৈর্ঘ্য প্রস্থের অঙ্কে অনুপাত দেয়া থাকবে সর্বদা তাদেরকে এক্স ধরে নেবে। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কি রয়েছে 3, আচ্ছা দৈর্ঘ্যটাকে পরে লিখে দাও, প্রস্থটাকে আগে লিখে দাও। দৈর্ঘ্য প্রস্থ, যেহেতু প্রস্থটা ছোট দৈর্ঘ্যটা বড় বলা রয়েছে, প্রস্থ আর দৈর্ঘ্যটাকে আগে পরে লিখে দাও। তাহলে প্রস্থ আর দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে, 3:5। যখনই অনুপাত থাকবে তাদেরকে কি ধরে নেবে, এক্স ধরে নেবে। তাহলে একটাকে ধরে নাও 3x আর দৈর্ঘ্যটাকে ধরে নাও 5x। এই যে প্রশ্নে দেওয়া রয়েছে 3:5, অর্থাৎ প্রস্থ হবে 3, দৈর্ঘ্য, কেন পাল্টে দিলাম, যেহেতু 3 ছোট 5 বড়, আমরা জানি দৈর্ঘ্য বড় হয় প্রস্থ ছোট হয়, সেই জন্য একটু চেঞ্জ করে নিলাম, জাস্ট, আর কিচ্ছু না। তাহলে প্রস্থটাকে 3 ধরলাম, দৈর্ঘ্যটাকে 5x ধরলাম, 3x আর 5x। এবারে কি বলা রয়েছে দেখো, জমিটির চারদিকে বেড়া দিতে, আমি একটু ছবি এঁকে একদম নিচে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এইরকম একটা আয়তাকার জমি রয়েছে, যার দৈর্ঘ্যটা বলেছে 5x আর প্রস্থটা বলেছে 3x। এবারে কি বলা রয়েছে, যদি জমির চারদিকে বেড়া দিতে, তাহলে জমিটার চারদিকে বেড়া দেব। তোমরা প্রত্যেকেই জানো যখন জমির কোনো কিছুর চারপাশটা নেওয়া হয় তখন আমাদের কি নির্ণয় করতে হয়, পরিসীমা নির্ণয় করতে হয়। তখন আমাদের কি নির্ণয় করতে হয়, পরিসীমা। যখন কেবলমাত্র চারপাশটা নেব তখন আমাদের পরিসীমা লাগে, আর যখন ভেতরটা নেব তখন আমাদের ক্ষেত্রফল লাগে। তাহলে দেখো জমিটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে 2 টাকা হিসেবে মোট 3200 টাকা খরচ হয়েছে। তাহলে জমিটির পরিসীমা কত হয়ে যাবে, পরিসীমা কত হয়ে যাবে, মোট কত টাকা খরচ হয়েছে, মোট খরচ হয়েছে 3200 টাকা। প্রতি মিটারে 2 টাকা করে খরচ হয়েছে, তাহলে ওটাতে মোট কত মিটার আছে বের করে নেব। 2 টাকা যদি 1 মিটারে খরচ হয় তাহলে 3200 টাকা কত মিটারে খরচ হবে। এই যে বলেছে দেখো প্রতি মিটারে 2 টাকা, অর্থাৎ 2 টাকা যদি 1 মিটারে খরচ হয় তাহলে 3200 টাকা তো মোট খরচ হয়েছে, তাহলে 3200 টাকা কত মিটারে খরচ হবে, তাহলে ভাগ করে দাও, 2 16 32, 1600 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো 1 মিটারে 2 টাকা খরচ হলে 1600 মিটারেই 3200 টাকা খরচ হয়ে যায়। তাহলে এই যে 1600টা পেলাম, কি পেলাম, পরিসীমা। কেন পরিসীমা পেলাম, না বেড়া দিতে এটা খরচ হয়েছে। আমরা জানি বেড়া তো কি আর ভেতরে দেওয়া হয় না, বেড়া চারপাশে দেওয়া হয়, আর চারপাশ মানে ওটাই আমাদের কি, পরিসীমা। তাহলে পরিসীমা আমাদের কত এলো, 1600 মিটার আমাদের পরিসীমা চলে এলো। ঠিক আছে, এবারে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 2x, প্রস্থ দেওয়া আছে 3x, পরিসীমা দেওয়া আছে 16 মিটার। আমরা x এর মানটা বের করব, পরিসীমা নির্ণয় করো। ওই x দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে পরিসীমা নির্ণয় করো। এখানে তো টাকা দিয়ে পরিসীমা বের করেছি, দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে পরিসীমা কিভাবে বের করতে হয়, তোমরা জানো পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটাই আমাদের হয় পরিসীমা। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য তো লেখা রয়েছে 5x, প্রস্থ লেখা রয়েছে 3x। তাহলে সমাধান করলে কত হয়ে যাবে, 2 গুণ 5x আর 3x যোগ করলে কত হয়ে যাবে, 10x। তাহলে 10 আর 2 গুণ করলে কত হয়ে যাবে, 20x। এটা আমাদের কি বেরোলো, পরিসীমা। তাহলে পরিসীমা আমাদের কত বেরিয়েছে, 20x।
প্রশ্নে আমাদের পরিসীমা সমান আমাদের কত বেরিয়েছে 1600 মিটার। তাহলে এক্স দিয়ে যখন বলছি পরিসীমা কত 20x, যখন সংখ্যায় বলছি পরিসীমা কত 1600 মিটার, দুটোই তো একই জমি, আলাদা এখানে তো কোনো জমি নেই, একটাই জমি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা তো জানি না কত, সেই জন্য আমরা এক্স দিয়ে বলেছি। যখন এক্স দিয়ে বলছি তখন পরিসীমা কত 20x, আর যখন সংখ্যায় বলছি তখন পরিসীমাটা কত বেরিয়েছে 1600 মিটার। তাহলে আমি বলতে পারি 20x সমানই 1600 মিটার। তাহলে এক্স সমান আমাদের কত হয়ে যাবে, 1600 কে 20 দিয়ে ভাগ দিয়ে দাও, শূন্য শূন্য কেটে গেল, 2 8 16 80, এক্স এর মান 80 পেয়ে গেছি। তাহলে প্রস্থ আমাদের কত হয়ে যাবে, প্রস্থ আমরা লিখেছিলাম 3x, তাহলে x এর মান তো 80 এসছে, তাহলে 80-র সঙ্গে 3 গুণ করে দাও 240। দৈর্ঘ্য আমাদের কত আসবে, দৈর্ঘ্য আমাদের আসবে 5x, অর্থাৎ 5-এর সঙ্গে 80 গুণ করে দাও, 8 5 40, 400। প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। কেন ক্ষেত্রফল বের করতে হবে, কেন ক্ষেত্রফল বের করতে হবে, এই যে দেখো প্রশ্নে কি বলেছে দেখো, প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসেবে জমিটি চাষ করতে। এবারে জমিটা কি করব, চাষ করব। এবারে আমরা যখন একটা জমি চাষ করি, আমরা তো শুধু তার ধারটাই চাষ করি না, আমরা পুরো ভেতরটাতে চাষ করি। তাহলে যখন পুরো ভেতরটা নেব তখন বলে রেখেছি আমাদের কি লাগে, ক্ষেত্রফল লাগে। তাহলে চাষ করব, তাহলে কত বর্গ মিটারে জমি চাষ করব আমরা, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের নিয়ম কি, না দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করতে হয়। 240 আর 400 গুণ করলে আমাদের কি বেরিয়ে যাবে, ক্ষেত্রফল বেরিয়ে যাবে। 240 আর 400 গুণ করলে আমাদের কি বেরিয়ে যাবে, ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এখানে একটু হিসাব ভুল হয়ে গেছে, 5 আর 3 যোগ করলে 8 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 আর 2 গুণ করলে এখানে 16 আসবে, এখানে আসবে 16, এখানে তখন আসবে 16 দিয়ে ভাগ করলে এটা আমাদের হয়ে যাবে 100। এবারে এক্স এখানে কত বসাবো, 100 বসাবো। 100-কে 3 দিয়ে গুণ করলে এখানে আমাদের হয়ে যাবে 300, এখানে গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 100-কে 5 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে 500, এখানে 500 বসাও, এখানে একটু ভুল হয়েছিল, এখানে 5x আর 3x যোগ করলে কত হয়ে যাবে, 5 আর 3 8x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8 আর 2 গুণ করলে 16x, পুরো একই নিয়ম, সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিলাম। তাহলে ক্ষেত্রফল আমাদের কত চলে আসবে, 500 আর 300 গুণ করলে 5 3 15, এরপরে 4টা শূন্য বসে যাবে, এত বর্গমিটার আমরা কি বের করলাম, ক্ষেত্রফল বের করলাম। এবারে বলেছে প্রতি বর্গ মিটারে যদি 10 টাকা করে খরচ হয়, মানে চাষ করতে কত খরচ হবে, এক এক বর্গ মিটারে 10 টাকা করে খরচ হবে। এইভাবে জমিটার ক্ষেত্রফল কত, জমিটার ক্ষেত্রফল হচ্ছে 1,50,000 বর্গ মিটার। তাহলে এক বর্গ মিটারে যদি 10 টাকা খরচ হয়, তাহলে 1,50,000 বর্গ মিটারে কত খরচ হবে গো, 1,50,000-কে 10 দিয়ে গুণ করে দেব, তাহলে আমাদের চলে আসবে 1,5, তারপরে 5টা শূন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো, অপশন বি তে রয়েছে। আবার একবার, তাহলে প্রথমে যখনই দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া থাকবে সেগুলোকে এক্স দিয়ে লিখে ফেলবে। এবারে বলা হচ্ছে জমিটা বেড়া দেওয়া হয়েছে, প্রতি মিটারে 2 টাকা করে, মোট 3,200 টাকা খরচ হয়েছে। তাহলে 2 টাকা যদি 1 মিটারে খরচ হয়, তাহলে 3,200 টাকা খরচ হয়েছে কত মিটারে, ভাগ করে দেব, ভাগ করে আমরা পেয়ে যাব, তাহলে মোট 1600 মিটারে বেড়া দেওয়া হয়েছে। বেড়া দেওয়া হয়েছে মানে ওটাই আমরা পরিসীমা বলে দেবো 1600 মিটার। এবারে দৈর্ঘ্য আর প্রস্থকে কাজে লাগিয়ে আমরা পরিসীমা বের করব, বেরোবে 16x, সেইটা সমানই 1600 করে দেব, dx এর মান পেয়ে যাব 100। তাহলে 100-র সঙ্গে 3 গুণ করলে প্রস্থ পেয়ে যাব 300, 100-র সঙ্গে 5 গুণ করলে দৈর্ঘ্য পেয়ে যাব 500, গুণ করলে আমরা 1050 বর্গমিটার ক্ষেত্রফল পেয়ে যাব। এবারে চাষ করা হবে, প্রতি বর্গমিটারে 10 টাকা করে খরচ হবে, তাহলে 1 বর্গমিটারে 1,50,000 খরচ হলে 10 বর্গমিটারে 10 টাকাতে, প্রতি বর্গমিটারে 10 টাকা করে খরচ হলে কত হয়ে যাবে, 10 দিয়ে গুণ করব, চলে আসবে আমাদের অপশন বি। চলো 16 দাগের প্রশ্নে চলে আসছি। বলেছে একটি ছোট আয়তঘন বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া রয়েছে। তাহলে এইরকম ছোট ছোট কিছু বাক্স রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে। এবারে বলেছে 6,240 ঘন সেমি আয়তন বিশিষ্ট একটি বড় বাক্সের মধ্যে, এরপরে এইরকম একটা বড় বাক্স রয়েছে, তার মধ্যে কি করা হবে, ওই ছোট ছোট বাক্সগুলোকে ভরা হবে। তাহলে জানতে চেয়েছে এইরকম কতগুলো বাক্স ওই বড় বাক্সটার মধ্যে রাখতে পারবো। দেখো একটি বড় বাক্সের মধ্যে এইরকম কতগুলো ছোট বাক্স ভর্তি করা যাবে বা ভরা যাবে। তাহলে আমরা কি করব, যখনই এই রকম অঙ্ক থাকবে
যে এইরকম বড় একটা বাক্সের মধ্যে, বড় একটা ক্ষেত্রের মধ্যে ছোট ছোট কিছু জিনিস ভরা হচ্ছে, সর্বদা কি করবে, বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করে দেবে। তাহলে প্রথমে ছোটটার আয়তন বের করতে হবে। ছোট বাক্সের আয়তন, ছোট বাক্সের আয়তন, ছোট বাক্সের আয়তন আমাদের কত আসবে গো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা জানি আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে 8 6 48 আর 10 ঘন করলে আমাদের কত হয়ে যাবে, 480 ঘন সেমি। এটা আমাদের কি বেরোলো, ছোট বাক্সের আয়তন। তাহলে বড় বাক্সটার আয়তন কত, 2040 ঘন সেমি। এই বড় বাক্সের মধ্যে তাহলে ছোট ছোট কতগুলো বাক্স ভরা যাবে, আমরা কি করে দেবো, দুটোকে আমরা ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে ভাগ দাও, শূন্য শূন্য কেটে গেল, 48 এটা চলে যাবে, প্রথমে একে দিয়ে দাও, 48 একে 48, 14 নামবে 144, এরপরে 3 চলে যাবে। অপশান সি 13টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে একটা বড় বাক্সের মধ্যে কতগুলো ছোট বাক্স ধরবে জানতে চাইলে কি করবে, বড়টাকে ছোট দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, 13 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 17 দাগ কি বলেছে দেখো, রমন একটি বাইক 42,000 টাকায় ক্রয় করে এবং মেরামতিতে 6,000। তাহলে একটা বাইক তো কিনে এনেছে 42,000 টাকা দিয়ে, কেনার পরে দেখলো বাইকের মধ্যে কিছু ত্রুটি রয়েছে, এবারে সে সেটাকে মেরামত করেছে, মেরামত করতে কত টাকা খরচ হয়েছে, 6,000 টাকা। তাহলে ওই বাইকটার পেছনে তার মোট কত টাকা খরচ হলো, মোট হলো 48,000 টাকা মোট খরচ হয়েছে। তাহলে বাইকটার পেছনে মোট কত টাকা খরচ হলো, 48,000 টাকা। এবারে সে কি করলো, ঠিক করলো না বাইকটাকে সে বিক্রি করে দেবে। কত দিয়ে বিক্রি করলো, 54,000 টাকায় বিক্রি করলো। তাহলে যে বাইকটার পেছনে তার 48,000 টাকা খরচ হয়েছিল সেটা সে বিক্রি করলো কত টাকায়, 54,000 টাকায়। তাহলে সে কত টাকা লাভ পেয়ে যাবে, 54,000 থেকে 48,000 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে, 6,000 টাকা লাভ হয়ে যাবে। তাহলে যে বাইকটার সে খরচ করেছে 48,000 টাকা যে বাইকের পেছনে, সেটা বিক্রি করলো 54,000 টাকায়, তাহলে কত লাভ পেয়ে গেল, 6,000 টাকা। আমাদের লাভ জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে তাহলে তার শতকরা লাভ বের করো। তোমরা প্রত্যেকেই জানো শতকরা লাভ বের করতে হলে কি করতে হয়, শতকরা লাভের ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। যত টাকা লাভ হয়েছে সেটাকে উপরে লিখবো, নিচে ক্রয় মূল্য লিখবো, অর্থাৎ ওই গাড়িটার পেছনে মোট যত টাকা খরচ হয়েছে সেটাই তো আমাদের ক্রয় মূল্য। তাহলে 6,000 নিচে লিখবো 48,000 গুণিতক 100, দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল। তাহলে ওপরে পড়ে থাকছে 600 আর নিচে পড়ে থাকছে কত আমাদের, 48 পড়ে থাকছে। তাহলে কাটাকাটি করলে 12 দিয়ে যদি কেটে দাও, 12 5 60, সরি 12 4 48 আর 12 5 60 আর 50, 50/4, আবার যদি 2 দিয়ে কাটো, 2 25 50, 2 2 4, তাহলে থাকছে কত, 25/2। একে দশমিকে প্রকাশ করলে 12.5%, অপশান বি। তাহলে প্রথমে বের করব ওই বাইকটার পেছনে তার মোট কত টাকা খরচ হয়েছে, 42,000, আর 6,000 যোগ করে 48,000 টাকা, বিক্রি করলো 54,000 টাকা, তাহলে লাভ পেলো সে 6,000 টাকা। শতকরা লাভ সমান কি, লাভ বাই ক্রয় মূল্য গুণিতক 100, করে কাটাকাটি করব, আমাদের চলে আসবে 12.5%। চলো 18 দাগে চলে আসি। সরল সুদের একটা অঙ্ক রয়েছে, বার্ষিক কত সুদের হারে 3,000 টাকার 3 বছরের সুদ, গতকালই বলা ছিল, আজকে দেখো বলেছে কত সুদের হারে, অর্থাৎ সুদের হারকে আমরা আর দ্বারা লিখি, আরটা জানতে চেয়েছে। কি দেওয়া রয়েছে আমাদের, আসল দেওয়া রয়েছে, পি আমাদের দেওয়া রয়েছে 3,000 টাকা, সময় যেটাকে আমরা টি দ্বারা লিখি সেটা আমাদের বলা রয়েছে 3 বছর, সুদ যেটাকে আমরা আই দ্বারা লিখি সেই সুদটা আমাদের বলা রয়েছে 1,080 টাকা। আমাদের আর নির্ণয় করতে বলেছে, আর নির্ণয়ের ফর্মুলা কি ছিল, 100 ইন্টু আই বাই পিটি। 100 ইন্টু আই বাই, যখনই আর পি টি বের করতে বলবে সর্বদা উপরে 100 আর আই কে গুণ করতে হয়। নিচে কি মনে রাখবে, পি বের করতে বললে আর আর টি দিয়ে গুণ করব, আর বের করতে বললে পি আর টি দিয়ে গুণ করব, টি বের করতে বললে পি আর আর দিয়ে গুণ করব। ব্যাস, মান বসিয়ে সমাধান করে ফেলো। আই মানে হচ্ছে 1,080, পি মানে আমাদের হচ্ছে 3,000, টি মানে আমাদের হচ্ছে 3 বছর। কাটাকাটি করো, ওপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, ওপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, 3 আর এটা কাটলে আমাদের কত হয়ে যাবে দেখো, 3 3 9, 3 6 18, আবার 3 কেটে দাও, 12%, অপশান বি সঠিক উত্তর। 12%, অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আর নির্ণয়ের ফর্মুলা সুন্দর করে এটা মনে রাখবো, জাস্ট মান বসিয়ে দেবো, আমাদের উত্তর চলে আসবে 12%।
চলো 19-এর দাগের অঙ্ক দেখা যাক। ভালো একটা অঙ্ক রয়েছে দূরত্ব সময় গতিবেগে। দেখো 240 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিবেগে অপর একটি ট্রেনকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে এই রকম একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে, অন্য একটা ট্রেনও এইভাবে যাচ্ছে। এবারে দুটো ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ দেয়া রয়েছে। তাহলে জানতে চেয়েছে এই যে পেছনের ট্রেনটা এই সামনের ট্রেনটাকে অতিক্রম করতে কত সময় নেবে। কি জানতে চেয়েছে? সময় নেবে। তাহলে আমরা প্রত্যেকেই জানি সময় সমান কি? সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। সময় সমান কি? দূরত্ব বাই গতিবেগ। আমরা প্রত্যেকেই জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, এবারে দেখো তাহলে দূরত্ব জায়গায় কি লিখবো? আমাদের দেখো দূরত্ব, দুটো দূরত্ব দেয়া রয়েছে, দুটো ট্রেনের তো দুটো দূরত্ব। তাহলে যখনই দুটো দূরত্ব থাকবে সর্বদা মনে রাখবে দুটো দূরত্ব, দুটো গতিবেগ, দুটো সময় যখনই থাকবে একই দিকে গেলে কি করবে? এই 240 আর এটাকে কি করে দেবে? দেখো 240 মিটার দীর্ঘ একটি ট্রেন এত ঘন্টা গতিবেগে একটি ট্রেনকে দৈর্ঘ্য 270 মিটার গতিবেগে অতিক্রম করতে কত সময় নেবে। ঠিক আছে, তাহলে দূরত্বের জায়গায় আমরা কি করব? দূরত্বকে যোগ করে বসিয়ে দেব। সর্বদা একটা ট্রেন যখন অপর একটা ট্রেনকে অতিক্রম করবে দূরত্বের জায়গায় কি করব? দুটো দূরত্বকে আমরা যোগ করে বসিয়ে দেব। 240 আর 270কে যোগ করে বসিয়ে দেব। আচ্ছা, গতিবেগের জায়গায় কি বসাবো? দেখো দুটো গতিবেগ রয়েছে, এখানে 60 রয়েছে আর এখানে 48 কিমি রয়েছে। তাহলে গতিবেগটা কি বসাবো? এক্ষেত্রেও আমরা কি করব? দুটো গতিবেগকে যোগ করে বসাবো, যেটাকে বলা হয় আপেক্ষিক গতিবেগ বলে। কি বলে? আপেক্ষিক গতিবেগ বলে। আমাদের সময় বের করতে বলেছে, আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বের জায়গায় আমরা দুটো দূরত্ব ছিল যোগ করে বসিয়ে দেবো, যেটা দুটো দৈর্ঘ্য দেওয়া ছিল। গতিবেগের জায়গায় একই রকম ভাবে আমরা কি করব? দুটো গতিবেগকে যোগ করে বসাবো। তাহলে 60 আর 48 আমাদের কত হয়ে যায়? 108 হয়ে যায়। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। কি কিন্তু রয়েছে? না সর্বদা এই যে গতিবেগের এককটা আমাদের কি এলো? কিমি পার ঘন্টা। কিন্তু আমাদের যে দূরত্ব দেওয়া ছিল তার একক কি ছিল? মিটার ছিল। তোমাদেরকে বারবার করে বলা রয়েছে দূরত্বের একক যদি মিটার থাকে তাহলে গতিবেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড হবে। দূরত্বের একক যদি মিটার থাকে তাহলে গতিবেগের একক আমাদের কি হবে? মিটার পার সেকেন্ড হবে। তাহলে এই যে গতিবেগটা আমাদের কিলোমিটার পার ঘন্টা রয়েছে একে মিটার পার সেকেন্ড করতে হবে। কিভাবে? না সর্বদা কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে হলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। এরপরে গুণ করে দাও, 18 6 108, তাহলে 6 5 30 মিটার পার সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তাহলে এখানে এবারে বসিয়ে দাও। সর্বদা এককগুলো খেয়াল করবে যে দূরত্বের একক যদি মিটার হয় তাহলে গতিবেগের একক যেন কিলোমিটার পার ঘন্টা নয় মিটার পার সেকেন্ড হয়। তাহলে উপরে 240 আর 270 যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 510। নিচে থাকলো 30, কাটাকাটি করলে 17 3 51, 17 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 17 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একদম সহজ একটা অঙ্ক। যখনই একটা ট্রেন অপর একটা ট্রেনকে অতিক্রম করবে তখন আমরা কি করব? দুটো ট্রেনের দৈর্ঘ্যকে উপরে যোগ করব আর নিচে গতিবেগগুলোকেও যোগ করব। এবং খেয়াল রাখবো যে গতিবেগগুলো কিসে দেওয়া আছে? কিলোমিটার পার ঘন্টাতে দেওয়া রয়েছে, সেগুলোকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে উত্তর আমাদের চলে আসবে 17 সেকেন্ড আমাদের সঠিক উত্তর চলে আসবে 19-এর দাগের অঙ্ক। চলো 20-র দাগের অঙ্ক, শেষ অঙ্ক করা যাক। 54 কিমি ঘন্টা বেগে গতিশীল একটি বাইক 1 মিনিটে কত পথ অতিক্রম করবে? এটা তো একদম ঐকিক নিয়মেই করা যাবে, কোনো দূরত্ব সময় গতিবেগ লাগবে না এখানে। 54 কিমি পার ঘন্টা বেগে গতিশীল একটা বাইক, তাহলে 1 ঘন্টায় সে কতটা পথ যায়? 1 ঘন্টায় চলে যায় 54 কিমি। 1 ঘন্টায় কতটা পথ যায়? 54 কিমি। আচ্ছা 1 ঘন্টাকে আমি বলতে পারি 60 মিনিট বলতে পারি। তাহলে 60 মিনিটে সে কতটা পথ যায়? দেখো এককগুলো মিটার এককে আছে না, তাই কিলোমিটারটাকে আমি মিটারে লিখলাম। কিলোমিটারকে মিটার করতে হলে তোমরা জানো 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে একই রেখেছি, শুধু আমি সেগুলোকে একক পাল্টে দিয়েছি। ঘন্টাকে মিনিটে সরি, 1 ঘন্টা, হ্যাঁ ঠিক আছে, ঘন্টাকে মিনিটে রেখেছি আর কিলোমিটারকে মিটারে রেখেছি। তাহলে 60 মিনিটে কতটা পথ যায়? 54,000 মিটার যায়। তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে 1 মিনিটে কতটা পথ যাবে সেটা জানতে চেয়েছে। তাহলে 1 মিনিটে কতটা পথ যাবে গো? 54,000কে আমরা কি করে দেবো? 60 দিয়ে ভাগ করে দেবো। 54,000কে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করে দেব। তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, ভাগ করলে আমাদের কত হয়ে যাবে? দেখো
9 54 900 মিটার, দেখো সুন্দর করে অপশন সি তে রয়েছে। একদম ঐকিক নিয়মে করে ফেললাম। তাহলে গতিবেগ দেয়া রয়েছে, সময় দেয়া রয়েছে। তাহলে 1 ঘন্টায় যদি 54 কিমি যায়, অর্থাৎ 60 মিনিটে যদি 54,000 মিটার যায়, তাহলে 1 মিনিটে কত যাবে? 54,000কে 60 দিয়ে ভাগ করে কাটাকাটি করব, 900 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এইভাবে সুন্দর করে ক্লাসগুলোকে পুরো তোমরা তো অল্প অল্প করে ক্লাস দেখো, কেউ পুরো ক্লাস দেখো আমি জানি না, কতটা নবোদয় পাওয়ার তোমাদের চেষ্টা রয়েছে। ক্লাসগুলো পুরোটা দেখো তো আমার তো মনে হয় না। ঠিক আছে, ক্লাসগুলো সুন্দর করে দেখবে এবং সেগুলো খাতা কলমে রিভাইজ করবে। আজকে আগামীকাল রবিবার অফ থাকবে, আবার সোমবার থেকে কন্টিনিউ যেমন ক্লাস দেওয়া হয় সেইভাবে দেওয়া হবে। ঠিক আছে, সুন্দর করে জিনিসগুলোকে প্র্যাকটিস করো। যার যেখানে যে কোনো জিজ্ঞাসা থাকবে কমেন্টে সেগুলো জিজ্ঞেস করবে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, ক্লাসে এসে উত্তর দেওয়ার চেষ্টা করব সেগুলোকে। তাহলে প্রত্যেকদিন 5টাতে ক্লাসগুলো সুন্দরভাবে অ্যাটেন্ড করতে হবে। চলো, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।